তো আজকে আমরা কোন অধ্যায় শুরু করব? অণুজীব। তো অণুজীব এই শব্দটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে এখানে আমরা দুইটা অংশ পাবো। কয়টা অংশ? দুইটা। একটা অংশ হচ্ছে অণু, আরেকটা অংশ জীব। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি? অণু মানে কি? জিনিসটা বড় না ছোট? ছোট। তার মানে এই জিনিসগুলোর একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, এরা হচ্ছে ছোট। এখন ঠিক কতটুকু ছোট? ধরেন একটা জিনিস আমি খালি চোখে দেখতে পারতেছি, আবার আরেকটা জিনিস খালি চোখে দেখতে পারতেছি না। ধরেন এখানে একটা সাদা পেজ আছে, হ্যাঁ, এই সাদা পেজের মধ্যে আমি একটা কালো মানে রঙের ফোঁটা, এক ফোঁটা দিয়ে দিলাম। এটাকে আমি খালি চোখে দেখবো নাকি দেখবো না? দেখব। সাদা পেজের মধ্যে কালো একটা এই যে কলম দিয়ে ফোঁটা দিলাম, দেখব। কিন্তু এখানে যদি একটা জীবাণু থাকে, ধরেন একটা ব্যাকটেরিয়া থাকে বা একটা ভাইরাস থাকে, তাহলে কি আমি দেখব? দেখব না। তার মানে এরা এতই ছোট, মানে অণুজীবগুলা এরা এতই ছোট, এদেরকে কি করা যায় না? খালি চোখে দেখা যায় না। তাহলে ছোট এবং খালি চোখে কি যায় না? দেখা যায় না। তো যে জিনিসগুলো খালি চোখে দেখা যায় না, ওইগুলো দেখার জন্য আপনারা কি ইউজ করেন? মাইক্রোস্কোপ। কি ইউজ করেন? মাইক্রোস্কোপ। তাহলে অণুজীব দেখার জন্য আপনারা কি ইউজ করবেন? মাইক্রোস্কোপ। তাহলে আজকে আমরা কোন সাবজেক্ট পড়তেছি? বায়োলজি। তাহলে এই অণুজীব নিয়ে আমরা কি ফিজিক্সে আলোচনা করি? কোন বিদ্যাতে আলোচনা করি? পদার্থবিদ্যাতে নাকি রসায়ন বিজ্ঞান নাকি কোথায়? জীববিজ্ঞানে। তাহলে সব কিছু বিষয়ক বিদ্যা আছে না? যেমন সরীসৃপ বিষয়ক বিদ্যাকে কি বলে? হারপেটোলজি। ভেরি গুড, ঢাকা ভার্সিটিতে আসছে। সরীসৃপ বিষয়ক বিদ্যা কি? হারপেটোলজি। কি বিষয়ক বিদ্যা? সরীসৃপ। কীটপতঙ্গ বিষয়ক বিদ্যাকে কি বলে? এন্টোমোলজি। ভেরি গুড, আপনারা তো বেশ ভালো পারেন। কীটপতঙ্গ, এন্টোমোলজি। খাতায় লেখলে কি পাপ হবে আপনাদের? আপনাদের চোখ মুখ দেখে তো মনে হইতেছে আপনারা চেহারা দেখতে আসছেন একজন আরেকজনের। খাতায় লেখেন। তাহলে মাইক্রোস্কোপ দিয়ে যেই জীবগুলো দেখবেন আপনারা, সেই জীবগুলো হচ্ছে অণুজীব। তাহলে অণুজীব নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে সেটাকে আপনারা কি বলবেন? মাইক্রো বায়োলজি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে বেসিক আলাপ। এখন এই অণুজীব কারা কারা? কারো কোনো আইডিয়া আছে? আমি তো অলরেডি কয়েকটা বলছি, তো আমাকে বলেন তো আপনারা অণুজীব কারা কারা হইতে পারে? ভাইরাস হইতে পারে, আর ব্যাকটেরিয়া হইতে পারে, আর আচ্ছা ছত্রাককে তো আপনারা অণুজীব বলতেছেন, কিন্তু আমরা তো একদম বেসিক জিনিস পড়ছি। বেসিক জিনিস পড়তে গেলে আমরা আমরা আজকে জীববিজ্ঞানের ক্লাস করতে আসছেন আপনারা। জীববিজ্ঞানের মূল একক কি? মানে জীবনের মূল একক কি? কোষ। জীবনের মূল একক কোষ। তাহলে আমরা যদি ধরি হিসাব অনুযায়ী, ধরেন একটা জিনিস কোষ, তার মধ্যে একটা কোষ আছে, তাহলে সে কি কোষী? এক কোষী। ঠিক আছে। আবার ধরেন একটা জিনিস, তার মধ্যে কোষের কোনো বৈশিষ্ট্য নাই, তাহলে সেটা কি কোষীয় নাকি অকোষীয়? অকোষীয়। এখন একটা কোষ হইতে হলে কোষের মাঝখানে কি লাগবে? নিউক্লিয়াস। তো আপনারা তো সেই পিচ্ছিকাল থেকে পড়তেছেন, নিউক্লিয়াস যদি সুগঠিত হয় তখন তাকে কি বলে? সুগঠিত হইলে কোন কোষ বলে? প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। আর যদি সুগঠিত না হয়, প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। এগুলো আপনারা পারেন না? নিউক্লিয়াস সুগঠিত হইলে কি কোষ? আদি কোষ। ভুল বলছি আমি। নিউক্লিয়াস সুগঠিত হইলে প্রকৃত কোষ, আর সুগঠিত না থাকলে আদি কোষ। তো এই যে আমরা কিছুক্ষণ আগে ভাইরাস বললাম, ব্যাকটেরিয়া বললাম,
এই ভাইরাস কিন্তু কোনো কোষ না, ভাইরাস কোনো কোষ না। তো কোষ হইতে হলে তার মধ্যে কি কি জিনিস লাগবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। তো তার আগে আমরা দেখি অণুজীব কাদেরকে বলা হইতেছে। দেখেন তো অণুজীবের ইংরেজি কি বলতেছে তারা? মাইক্রো অর্গানিজম বা মাইক্রোব। তো সংজ্ঞা তো অলরেডি আমরা পারি। অণু মানে কি? ছোট। তাহলে যে সকল জীব এতই ছোট যাদেরকে কি ছাড়া দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে কি বলে? অণুজীব বলে। তাহলে অণুজীব নিয়ে আলোচনা করা হয় কোন বিদ্যায়? মাইক্রোবায়োলজিতে। এখন অণুজীবের এখন ভাইরাস কি অণুজীব নাকি অণুজীব না, এইটা নিয়ে অনেকের মধ্যে তর্ক আছে। কেউ বলে ভাইরাস অণুজীব, কেউ বলে ভাইরাস অণুজীব না। কেন এই তর্কগুলো? এগুলো আমরা পড়বো আজকে। হ্যাঁ, তো তারা এখানে অণুজীব সম্পর্কে কয়টা বলছে? ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। আচ্ছা শুনেন, আমি যদি সহজভাবে বলি, অণুজীব অধ্যায়ে আমরা কি কি পড়ব? অণুজীব অধ্যায়ে আমরা ভাইরাস পড়ব, আমরা ব্যাকটেরিয়া পড়ব, তারপর আমরা ম্যালেরিয়া পড়ব। কি পড়ব? ম্যালেরিয়া। এই ম্যালেরিয়াটা অ্যাকচুয়ালি আমি এখানে একটা শব্দ লিখছি, বলেন তো কি? প্রোটোজোয়া। ম্যালেরিয়া একটা জ্বর, তাই না? এটা তো আপনারা জানেন। এটা একটা মশক কি দিয়া ছড়ায়, মশা দিয়া না। মশা আর মশকের মধ্যে পার্থক্য কি? একটা পুরুষ মশা, একটা মহিলা মশা, তাই না? আচ্ছা, তো এই যে জীবাণুটা আসলে যে দশাটা যে মশকের মধ্যে থাকে সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। কি বলা হয়? প্লাজমোডিয়াম। এইটার অ্যাকচুয়াল যে রূপটা, ঠিক আছে, সে মেইনলি আপনারা ছোট সময় কিংডম পড়ছেন না? রাজ্য, তারপর ফ্যামিলি বা পরিগোত্র নাকি এগুলো পড়ছেন না? অর্ডার বা বর্গ। তাহলে সে আমরা যদি একদম রুটে যাই, মূলের মধ্যে যাই, গিয়ে দেখব ম্যালেরিয়াটা মূলত কি? প্রোটোজোয়া। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়তেছি? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এর মাঝখানে এই ভাইরাসকে অনেকে অণুজীব বলতে চায় না। কেন চায় না? এর প্রধান কারণ হচ্ছে ভাইরাস হচ্ছে অকোষীয়, মানে এটা কোনো কি না, এটা কোনো কোষ না, এটা কোনো কোষ না। তাহলে কোষ হওয়ার শর্ত কি বলেন তো? এটার একটা মানে কোষ হইতে হইলে আমরা তো প্রথম অধ্যায়ে পড়ছি জীবনের মূল একক কোষ, আবার জীবনের আরেক নাম কি? পানি। এগুলো পড়ছেন না আপনারা? পানি মানে তরল। তাহলে কোষ হইতে হইলে এটার মধ্যে কি লাগবে? তরল লাগবে, তাই না? বলেন তো তরল মানে কি? প্লাজম। তরল মানে হচ্ছে প্লাজম। প্লাজম মানে হচ্ছে ফ্লুইড বা তরল। কোষের যে আদি তরল, প্রো মানে কি? আদি। তাহলে একদম আদি তরলের নাম কি? প্রোটোপ্লাজম। ভেরি গুড। আদি তরলের নাম কি? প্রোটোপ্লাজম। তার মানে কোষ হইতে হলে তার মাঝখানে অবশ্যই কি থাকা লাগবে? প্রোটোপ্লাজম থাকা লাগবে। যেহেতু ভাইরাস কোষ না, ভাইরাসের মধ্যে কি নাই? প্রোটোপ্লাজম নাই। প্রোটোপ্লাজমের কয়টা অংশ? 3টা। প্রথম অংশের নাম কি বলেন তো? নিউক্লিয়াস। ভেরি গুড। প্রথম অংশের নাম কি? নিউক্লিয়াস। তাহলে এই তরলের মাঝখানে একটা কি থাকা লাগবে? নিউক্লিয়াস থাকা লাগবে। নিউক্লিয়াসের ভিতরে থাকবে জেনেটিক ম্যাটেরিয়াল। কি থাকবে? জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তুর মধ্যে কি থাকতে পারে? ডিএনএ বা আরএনএ। তাহলে এইখানে নিউক্লিয়াস, তারপরে কি? বংশগতীয় বস্তু, ডিএনএ और আরএনএ। এগুলো কিছুই বাইরে। আচ্ছা, ডিএনএ আরএনএ ভাইরাসের মধ্যে কিন্তু আছে, জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে। তো আমরা বলতে চাইতেছি কোষ হওয়ার শর্ত কি কি? কোষ হওয়ার শর্ত, প্রথম শর্ত এটার মধ্যে কি থাকা লাগবে? তরল থাকা লাগবে। সেই তরলের নাম কি? দ্বিতীয়ত প্রোটোপ্লাজমের অংশ কয়টা? 3টা। তাহলে মাঝখানে কি থাকা লাগবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মাঝখানে জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। তাহলে এই যে তরলকে আটকে রাখার জন্য একটা কি লাগবে? আবরণ। আবরণ মানে কি? ঝিল্লি। ঝিল্লি ইংরেজি কি? মেমব্রেন। তাহলে এই যে একটা মেমব্রেন, এটা তো তরলকে আটকে রাখার পর্দা না? প্লাজম মানে কি? তরল।
তাহলে এটা কার মেমব্রেন? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের বাংলা কি? কোষ ঝিল্লি। তাইলে কোষ হওয়ার জন্য অবশ্যই কি থাকা লাগবে? কোষ ঝিল্লি থাকা লাগবে। কি থাকা লাগবে? কোষ ঝিল্লি। এই তরলটা কোষের মধ্যে আছে না? সাইটো মানে কি? কোষ। তাহলে এই তরলের আরেক নাম কি? সাইটোপ্লাজম। তাহলে কোষ হওয়ার জন্য কি থাকা লাগবে? সাইটোপ্লাজম থাকা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, সেটা হচ্ছে একটা কোষ বিভাজিত হইতে পারে। কি হইতে পারে? স্ববিভাজন ক্ষমতা। স্ববিভাজন ক্ষমতা বা সেল ডিভিশন হওয়ার যে অ্যাবিলিটি। তাহলে কোষ হওয়ার শর্ত কি কি বললাম বলেন তোমাকে? কোষ হওয়ার শর্ত কি কি বললাম? সিয়াম বলেন, রাফসান সরি বলেন। টঙ্গী সরকারি কলেজ। কোষ হইতে কি কি লাগবে? প্রথমে কি লাগবে? প্রোটোপ্লাজম লাগবে। তারপরে নিউক্লিয়াসের মাঝখানে কি থাকে? জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু, এগুলো থাকা লাগবে। তারপরে কি থাকা লাগবে? বা কোষ ঝিল্লি। তারপরে সাইটোপ্লাজম থাকা লাগবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, স্ববিভাজিত হওয়ার ক্ষমতা, নিজে নিজে বিভাজিত হওয়ার ক্ষমতা। তাহলে ভাইরাসকে আমরা কি বলি? ভাইরাস কোনো কোষ না। তার মানে ভাইরাসের মধ্যে অবশ্যই যে কোনো একটা কি আছে? মিসিং আছে। ভাইরাসের মধ্যে এখানে শুধুমাত্র এই যে নিউক্লিয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল এইটাই আছে, আর অন্যগুলা মিসিং। বুঝছেন? তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষীয়। ব্যাকটেরিয়া কি কোষীয়? তাহলে ব্যাকটেরিয়া কি কোষ নাকি কোষ না? ব্যাকটেরিয়া কি কোষ। কোন ধরনের কোষ? আদিকোষ। তাহলে আদিকোষের শর্ত কি বলেন তো? তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কি নাই? সুগঠিত নিউক্লিয়াস নাই। আদিকোষের মধ্যে সব অঙ্গাণু থাকে? একটা অঙ্গাণু থাকে, তার নাম কি? রাইবোজোম। তাহলে ব্যাকটেরিয়াতে কি থাকবে? রাইবোজোম থাকবে। এই তো পড়া, এইটুকুই তো পড়া, তো শেষ, অধ্যায় শেষ। এটা হচ্ছে কলেজের স্টাইল আর কি, ঠিক আছে? কিন্তু আসলে তো শেষ না, ঠিক আছে? আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে করোনা ভাইরাস, আমি কইতেছি যে এটা অকোষীয়, কোনো কোষ না, তো কিন্তু এটা মানুষ টানুষ মেরে ফেলতেছে, তো কীভাবে সম্ভব হইল? আবার রোগটা একজন থেকে আরেকজনে ছড়াইও যাইতেছে। মনে রাখবেন, হ্যাঁ, হাঁচি কাশি, তাহলে অবশ্যই এর ভিতরে কিছু না কিছু আছে। ভাইরাসের ভিতরে কিছু না কিছু আছে। সেই কিছু না কিছুটা কি আসলে, সেটা আমাদের জানতে হবে। তো এই যে ভাইরাস, এই ভাইরাস শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, ল্যাটিন আমেরিকার। হ্যাঁ, এই ভাইরাস অ্যাকচুয়ালি ভাইরাস শব্দের মানে হচ্ছে, আচ্ছা, ভাইরাস শব্দটা আসছে কোন ওয়ার্ড থেকে? ল্যাটিন ওয়ার্ড থেকে, ল্যাটিন আমেরিকার, ঠিক আছে? যার মানে কি বোঝায়? পয়জন বা বিষ। তো প্রাচীন আমলে মানুষজন মনে করতো যে কেউ মারা গেছে বা একটা রোগ আক্রান্ত হয়েছে, এটা হচ্ছে দেবদেবীর অভিশাপ, খারাপ বাতাস লাগছে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেবতার অভিশাপ, দেবীর অভিশাপ। হ্যাঁ, কবিরাজের কাছে নিয়ে যায়, ঠিক আছে? একটা পূজা, একটা ঠিক আছে, সব শেষ। এখন ব্যাপারটা হচ্ছে এটা, এখন এখান থেকে আস্তে আস্তে তো মডার্ন সায়েন্সের বা আধুনিক বিজ্ঞানের আবির্ভাব হয়েছে, তাই না? এটা কিভাবে হইলো আসলে, এগুলা নিয়ে আমরা জানার চেষ্টা করব আসলে। তো এই ভাইরাস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে একজন বিজ্ঞানী। এটা আমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই, এটা আমাদের মাজেদা বেগম ম্যাডামের বইয়ের মধ্যে আছে। একজন ভদ্রলোক, তার নাম কি? লুই পাস্তুর। সে ভাইরাস শব্দটার কি করছে? প্রবর্তন করছে। তো এটা আপনারা বইয়ের মধ্যে লিখে নেন। ভাইরাস শব্দটির প্রবর্তন করে কে? লুই পাস্তুর। এটা বইয়ের মধ্যে লিখে ফেলেন, এটা এক্সট্রা ইনফরমেশন, মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? লুই পাস্তুর, ঠিক আছে?
এই লুই পাস্তুরের বিখ্যাত বিখ্যাত কিছু কাজ আছে। এই কেউ কি বলতে পারবেন? বলতে পারলে নগদ পুরস্কার। আব্দুল্লাহ বাদে। লুই পাস্তুর বিখ্যাত 2টা কাজ করছে। হ্যাঁ, ভেরি গুড। পাস্তুরাইজেশন একটা প্রক্রিয়া আছে। এই পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় কি করা হয়? আচ্ছা, একটা বলছেন, আরেকটা বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আরেকটা বলেন। 2টা বলছি আমি, আরেকটা আছে। অদ্ভুত ব্যাপার, দিব না কেন? কুকুর কামড় দিলে একটা রোগ হয়, সেই রোগের নাম কি? জলাতঙ্ক। আমি কিন্তু ফাউলে খেয়ে দিতেছি না, 2টা প্রশ্নই ভর্তি পরীক্ষায় আসছে। জলাতঙ্ক, এই জলাতঙ্ক শব্দ বিশ্লেষণ করেন কি হবে? জল যুগ আতঙ্ক। তার মানে এই ধরনের রোগীরা কি করে? পানিকে ভয় পায়। পানি দেখলে শরীরে হিট এসে পড়ে না। আচ্ছা, এই কোনো কিছুতে ভয় পাওয়া কি আমরা কি বলি? যেমন এটার প্রতি ফোবিয়া আছে। হাইড্রো মানে কি? ওয়াটার বা পানি। তাহলে জলাতঙ্ক মানে কি? হাইড্রো ফোবিয়া। তাহলে এই জলাতঙ্কের টিকাকে আবিষ্কার করছে লুই পাস্তুর। এই জলাতঙ্ক কেন হয়? শুধু কি কুকুরের কামড়েই? বিড়ালের কামড়েও হইতে পারে। আপনার জন্য কি এই যে, আরে আমার ওই যে গলা থেকে একটা ঢেকুর আসছে, ঠিক আছে না, ইটস ওকে। তো কি বলে এটাকে, আপনারা যে এই যে শখ করে বিভিন্ন ধরনের বিড়াল পোষেন, সেটার কামড়ে বা খামচিতে ইঞ্জেকশনে দিয়ে নিতে পারেন, এটা বেটার অপশন। হ্যাঁ বলতেছি আমি, লেট মি ফিনিশ। সো সেই আঁচড় বা খামচি থেকেও হইতে পারে। তো তাদের সেই আঁচড় বা খামচির মধ্যে একটা জীবাণু আছে, ঠিক আছে? সেই জীবাণুটা একটা ভাইরাস। সেই ভাইরাসের নাম কি ভাইরাস? র্যাবিস ভাইরাস। তো সেই র্যাবিস ভাইরাসের কারণে কি হয়? জলাতঙ্ক। অ্যাকচুয়ালি যেটা হয় আমি বলি, এই ধরনের একটা পানি, হ্যাঁ, এই ধরনের রোগীদের মুখের মধ্যে পানি দিবেন, তারা সেই পানিটা গিলতে পারবে না, ঠিক আছে? তারা যদি সেই পানিটা না গিলতে পারে, তাহলে মুখের মধ্যে কি থাকবে? পানি থাকবে, পানি নিচে ঢুকতেছে না। তো এটা কতটুকু পেইনফুল সিচুয়েশন দেখেন। তার পানি খাইতে ইচ্ছে হইতেছে, কিন্তু সে পানি গিলতে পারতেছে না। তার এই যে এখানে যে মাসলগুলো আছে বা পেশিগুলো আছে, এগুলো স্ট্রিকচার হয়ে যায়, ঠিক আছে? এরকম ব্যাপার সেপার আর কি। তো দেখুন, পানি দেখলেই একটা মানে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। সব পরে সে পানিকে ভয় পায়। আসলে সে মনে করে পানিই তার সমস্যা, কিন্তু সমস্যা তো পানি না, এই ভাইরাস। অনেক সময় এটা আমি বলি, অনেক সময় এটা হচ্ছে, এটা ইট ডিপেন্ডস যে এটা কতটুকু ডিপ খামচি দিছে, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে, এইটা খুব ঝামেলার। এটা দীর্ঘদিন পর্যন্ত বডিতে লুকায়িত থাকতে পারে। মানে আপনার কামড় দিছে, হয়তো হুট করে সমস্যাটা হয় নাই, কিন্তু অনেক পরে গিয়া প্রবলেমটা অ্যারাইজ করতে পারে। ভ্যাকসিন দিয়ে নেওয়াটা বেটার। হ্যাঁ, অবশ্য আমার একবার কুকুর কামড় দিছিল, ঠিক আছে? তো তখন এটা মোস্ট প্রবাবলি 2008 সালে। তো 2008 সালে কামড় দেওয়ার পরে তখন সরকারিভাবে ইঞ্জেকশন দিতে দিত 14টা, এখন তো 5টা দেয়, ঠিক আছে? তখন কত সালে? 24টা না 14টা? আমার যতটুকু মনে পড়ে আমি 14টা ইঞ্জেকশন দিয়েছিলাম।
আচ্ছা দেখেন, আচ্ছা ভাইরাসকে বলতেছে হচ্ছে অতি আণুবীক্ষণিক। আমরা পড়াশোনায় ফেরত আসি। এই এটা ফালাই দিয়েন না, এটা পরীক্ষার হয় মাঠ। এই যে দেখেন এখানে কিছু রোগের নাম আছে, ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? এই সবগুলা জিনিস থেকে মেডিকেল এমসিকিউ আসবে। এখান থেকে যদি প্রশ্ন করতে দেওয়া হয়, মারুফ আপনি এইখান থেকে একটা প্রশ্ন বানায় দেন তো। দেশ তো স্বাধীন হয়ে যেতেছে আরেকবার, আপনি বাড়তে বাড়তে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? তাহলে অপশন এ সাধারণ সর্দি, অপশন বি ইনফ্লুয়েঞ্জা, অপশন সি ডেঙ্গু, অপশন ডি কলেরা। কলেরা এখানে আছে, তাহলে কলেরা কি ভাইরাস জনিত রোগ? না। তাহলে রোগ থেকে একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবেই, বুঝছেন? তো ভাইরাস অ্যাকচুয়ালি মানে বলতেছে এটা কোনো কোষ না, অকোষীয়, কিন্তু এটা আসলে ঠিকই রোগ তৈরি করে ফেলতেছে। এটা কিভাবে সম্ভব হইল? আসলে ভাইরাস আসলে কি নিয়ে গঠিত? তো এখানে আবুল হাসান স্যারের বই আমরা দেখতেছি ভাইরাস কি নিয়ে গঠিত। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় অংশ ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, এবং সে জীবদেহের অভ্যন্তরে সক্রিয় কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয়। তাহলে আমরা এখানে ভাইরাসের কতগুলো কি পাইলাম? বৈশিষ্ট্য পাইলাম। বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখলাম এটা যদি একটা ভাইরাস হয়, আমরা ধরলাম এটা যদি একটা ভাইরাস হয়, ধরে নিলাম এটা একটা ভাইরাস, তাহলে ভাইরাসের কেন্দ্রীয় অংশ মানে ভাইরাসের কেন্দ্রে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা যদি ভাইরাসের কেন্দ্র হয়, কেন্দ্রের মধ্যে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড। এই মাহাবি, নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? কি কি? ভেরি গুড, ডিএনএ আর আরএনএ। মনে রাখতে হবে। তাহলে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো কি? এক, ভাইরাস কেন্দ্রে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। কিন্তু নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? ডিএনএ আরএনএ। মনে রাখতে হবে ভাইরাসে কখনো ডিএনএ বা আরএনএ একসাথে থাকে না। তাহলে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ একসাথে থাকে না। যদি ডিএনএ থাকে তাহলে কি থাকে না? যদি ডিএনএ থাকে তবে আরএনএ থাকে না। আপনারা বলেন, রেসপন্স করেন। আর যদি আরএনএ থাকে তবে কোনটা থাকে না? ডিএনএ থাকে না। আচ্ছা, এখন আমাকে বলেন, যে ভাইরাসের ডিএনএ আছে সে ভাইরাসকে আমরা কি বলবো? সে ভাইরাসকে বলবো আমরা ডিএনএ ভাইরাস। কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। আর যে ভাইরাসে আরএনএ আছে কিন্তু ডিএনএ নাই সেটাকে কি ভাইরাস বলবো? আরএনএ ভাইরাস। তাহলে অলরেডি আমরা ভাইরাসের প্রকারভেদ পেয়ে গেলাম, তাই না? তাহলে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস কয় প্রকার? কি কি? ডিএনএ ভাইরাসের সংজ্ঞা কি? ডিএনএ থাকে কিন্তু আরএনএ ভাইরাসের সংজ্ঞা কি? ঠিক আছে। তাহলে ডিএনএ ভাইরাসের কিছু উদাহরণ আছে, আরএনএ ভাইরাসের কিছু, এগুলো মুখস্থ করতেই হবে। যাই হোক, তাহলে ভাইরাসের কেন্দ্রে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। আর প্রোটিন কি? আবরণ। তাহলে এই যে বাইরের দিকে কি থাকবে? প্রোটিন। প্রোটিন হচ্ছে আবরণ বাইরে, ঠিক আছে।
এই প্রোটিনটাকে বলা হয় ক্যাপসিড। এই প্রোটিনটাকে কি বলা হয়? ক্যাপসিড। তো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কেন্দ্র বা বাইরে, সরি কেন্দ্র তো নিউক্লিক অ্যাসিড, বাইরে বা আবরণে কি থাকে? প্রোটিন। এই প্রোটিনের নাম কি? ক্যাপসিড। প্রোটিনের নাম কি? ক্যাপসিড। মনে থাকবে? আচ্ছা, এখন ধরেন এই ভাইরাসটা এই ফ্লোরের মধ্যে পড়ে আছে, তাহলে এটা জীবদেহের ভিতরে আছে না বাইরে আছে? তাহলে এটা নিষ্ক্রিয় না সক্রিয়? নিষ্ক্রিয়। ধরেন ব্যাপারটা আমি আরও সহজভাবে বলি, আমরা অনেক সময় সিঁড়ির হাতল ধরে ধরে উপরের দিকে উঠি। একজন ভদ্রলোক, সে একটা ভাইরাল ফিভারে আক্রান্ত বা জ্বরে আক্রান্ত, তার একটা হাঁচি উঠছে, সে একটা হাঁচি দিল হাতের মধ্যে, তাহলে তার সব হাঁচি দিয়ে জীবাণুগুলো কোথায় আসছে? হাতে। সেই হাতটা মানে সিঁড়ির হাতলে ধরলো, ধরে উপরের দিকে উঠলো। বা ধরেন সে হাঁচি দেওয়ার পর সেই হাত দিয়ে দরজাটা টান দিয়ে খুললো, তাহলে হাত থেকে তার জীবাণুটা কই লাগছে? দরজার হাতলে, সিঁড়ির হাতলে। আপনি গিয়ে আপনার হাতটা সেই দরজার হাতলে রাখলেন, টান দিয়ে খুললেন, বা সিঁড়ির হাতলে ধরলেন, তাহলে সেই জীবাণু আপনার কই আসলো? আপনার হাতে। তারপর সেই হাত দিয়ে না ধুয়ে আপনি এভাবে চোখ কষলায় ফেললেন, আপনি নাকের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন, ঠিক আছে? বা আপনার খুব ঘুম পাইল, ঠিক আছে, আপনি এভাবে হাম দিলেন, ঠিক আছে? তাহলে সেই জীবাণুগুলা তখন এই রুটগুলা দিয়ে জীবদেহের ভিতরে, মানে আপনার দেহে কি হয়ে গেছে? চলে গেছে। তাহলে সে যখন দরজার হাতলে ছিল সে কি? নিষ্ক্রিয়। কিন্তু আপনার দেহের ভিতরে গিয়ে সে কি হয়ে যাবে? নিজের পরিচয় নিজে এত সুন্দর করে দিবেন না। আচ্ছা, এবং সে বাধ্যতামূলক পরজীবী। তো দেখেন, আমরা অ্যাকচুয়ালি এখানে ভাইরাসের গঠন পড়ে ফেলছি, ঠিক আছে? তো ভাইরাসের গঠন আমরা যদি বইয়ের মধ্যে একদম পিছনের দিকে যাই, পিছনের দিকে যদি যাই, এই যে একদম পিছনে পেজ নাম্বার কততে? 148-এ। এটা কি পুরাতন বই? 148-এ যদি যান, গিয়ে ভাইরাসের গঠন পাবেন। তাহলে ভাইরাসের গঠন অলরেডি আপনারা পারেন। এই জিদনি বলেন, ভাইরাসের ভৌত গঠনের মধ্যে কেন্দ্রে কি থাকে? খাতা দেখে বলেন কি লিখছেন। কেন্দ্রে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? খাতা দেখে বলেন কি কি। তাহলে ডিএনএ আরএনএ কি একসাথে থাকে? তাহলে এখানে কি লেখা? ডিএনএ আরএনএ সাধারণত একসাথে। তাহলে এই যে ছবিটা ভাইরাসের কেন্দ্রে, এই কেন্দ্রের মধ্যে কি? নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তো আমরা যে ছবিটা আঁকছিলাম ভাইরাসের কেন্দ্র, কেন্দ্রের মধ্যে কি? কেন্দ্রের মধ্যে নিউক্লিক অ্যাসিড। আর বাইরে একটা আবরণ দিছিলাম না আমরা, বাইরের সেই আবরণটার নাম কি? প্রোটিন আবরণ। সেই প্রোটিনের নাম কি দিছি? খাতা দেখে বলেন। তাহলে এখানে কি লিখছে? কেন্দ্রীয় নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত। এটা তো আমরা দেখলামই। কি দ্বারা পরিবেষ্টিত? নিউক্লিক অ্যাসিড কি দ্বারা পরিবেষ্টিত? ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, তো 2 নম্বর পয়েন্টটা কি? ক্যাপসিড। ক্যাপসিড কোন ধরনের বস্তু? প্রোটিন। ক্যাপসিড অণুর বিন্যাসেই ভাইরাসের কি নিয়ন্ত্রণ করে? আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। এখন ধরেন একটা ভাইরাসের আবরণ এরকম,
তাহলে ভাইরাসের কেন্দ্রে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড। তাহলে ক্যাপসিড যেরকম, ভাইরাসের আকৃতি কি? ব্যাপারটা এমন না? আচ্ছা, তারপরে বলতেছে এই ক্যাপসিড কতগুলো কি নিয়ে গঠিত? সাব ইউনিট। আচ্ছা, এখানে কিছু শব্দ আছে। প্রোটিন অনুসজ্জিত এই দণ্ডাকৃতির হেলিক্স, গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করে। এগুলা তো মানে ভয়ের কিছু নাই। ডিএনএর যে সুতা, এটাকে আমরা ডাবল হেলিক্স বলি না? লম্বা হইলে সেটা হেলিক্স। আর গোলাকৃতির পলিহেড্রন, করোনা ভাইরাস যে দেখছেন, করোনা ভাইরাস কীরকম? গোল। পলি মানে কি? বহু। হেড্রন, হেড, মাথা, ঠিক আছে? তাহলে ওই যে অনেকগুলা গোল বস্তুর মধ্যে অনেকগুলো মাথার মতো শেপ থাকলে সেটা পলিহেড্রন। এত প্যারা নেওয়ার তো দরকার নেই আপনাদের, সব কিছু এত জানতে চান কেন? আপনারা কি খালেদ মহিউদ্দিন জানতে চাই এরকম কিছু? দেখেন, ক্যাপসিডের সাব ইউনিটকে কি বলা হয়? ক্যাপসুমিয়ার। এটা একটু বুঝতে হবে। দেখেন, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের বাইরে দেখেন এই যে একটা আবরণ আছে, এই আবরণটাকে কি বলা হইতেছে? ক্যাপসিড। কিন্তু আমরা যদি পুরোটা সুন্দর করে আঁকি, ধরেন এটা একটা ডিএনএ ভাইরাস, ঠিক আছে? ধরেন এটা নিউক্লিক অ্যাসিড, এটা কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে বাইরে কি থাকবে? ক্যাপসিড। তাহলে এই যে এটা হচ্ছে ক্যাপসিড, এটা কি? ক্যাপসিড। এখন এই প্রত্যেকটা ক্যাপসিড ছোট ছোট একটা একক নিয়ে গঠিত না? এটা একটা একক না? এটা কি? আরেকটা একক। এই এককটাকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন। আচ্ছা, এখন দেখেন এর বাইরে ভাইরাসের, এটা তো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, বাইরে কি? ক্যাপসিড। কিন্তু এর বাইরে দেখেন আরও একটা আবরণ আছে। ধরেন এটা চিঠি, চিঠির বাইরে একটা খাম আছে না? খাম একটা আবরণের মতো না? খাম ইংরেজি কি? এনভেলপ। তাহলে এর বাইরেও আরেকটা আবরণ আছে, সেই আবরণটাকে কি বলা হয়? এনভেলপ। তাহলে এর বাইরেও যে আবরণটা, ঠিক আছে, সেটাকে কি বলা হইতেছে? এনভেলপ। কি বলা হইতেছে? এনভেলপ। তারপর কাঁটার মতো কিছু অংশ আছে, এই কাঁটার মতো অংশকে কি বলা হবে? স্পাইক। তাহলে এটাই কি? ভাইরাসের ভৌত গঠন। কি গঠন? ভৌত গঠন, এনভেলপ। আচ্ছা, বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে ভৌত গঠন পারবেন না? পারবেন কি না? আচ্ছা, তাহলে রাসায়নিক গঠন তো আপনারা পারেন অলরেডি। কেন্দ্রীয় বস্তু কি? ক্যাপসিড কি? প্রোটিন। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এটা, এই ক্যাপসিড অনেক সময় এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। কি হিসেবে কাজ করে? অ্যান্টিজেন। এটা সর্দি জ্বরে হাঁচির উদ্রেক ঘটায়। আর নিউক্লিক অ্যাসিডের ভিতরে যা আছে সব আপনারা পারেন, রিডিং দিয়ে দেখেন। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? কি কি? ভাইরাসে ডিএনএ আর এনএ একসাথে, এগুলোই কথা আছে। যেটা ডিএনএ থাকে সেটা কি ভাইরাস? যেটা আরএনএ থাকে বহিস্থ আবরণ, বাইরে একটা কি আছে? এনভেলপ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কোন কোন ভাইরাসে আবরণ থাকে, কোন কোন ভাইরাসে আবরণ থাকে না। যার মধ্যে আবরণ থাকে না তাকে বলা হয় নগ্ন ভাইরাস। কি বলা হয়? তাহলে যার মধ্যে আবরণ থাকে সে আবরণে যুক্ত ভাইরাস। এখন এই আবরণটা তেল তেলে হয়। তেল মানে কি? লিপিড। লিপিডের হয়। তাহলে লিপিডের সে একককে বলা হয় পেপলোমিয়ার। কি বলা হয়? যেহেতু এই ভাইরাসের মধ্যে লিপিড আছে, লিপিডের লিপো ভাইরাস, তাহলে সে ভাইরাসে কি বলা হয়? লিপো ভাইরাস। কি বলা হয়? এখন আবরণ যুক্ত এমন কিছু ভাইরাস আছে, দেখেন তো সেই ভাইরাসের নাম কি? ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা ইত্যাদি, ঠিক আছে? তো ওইটা আমরা মানে হচ্ছে একটা মিম দিয়ে মনে রাখতাম। ওই যে কলকাতার এক সাধু সন্ন্যাসী বলছিল না যে আমি যদি করোনাকে বলি বাবা করোনা আমায় ধরো না, ঠিক আছে?
এমন একটা মিম বেরিয়েছিল, দেখছিলেন? তো আমরা এটা মনে রাখতাম যে কাদের মধ্যে লিপিড আবরণী আছে, ঠিক আছে? লিপোভাইরাস কারা কারা, ঠিক আছে? আবরণীযুক্ত ভাইরাস, লিপিড আবরণীযুক্ত ভাইরাস বা লিপোভাইরাস কারা কারা, এটা আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখতাম। সেই শর্টকাট টেকনিকটা হচ্ছে, ঠিক আছে, হাই করোনা, করোনারে হাই দিতেছে, ঠিক আছে, হাই করোনা। এই হাইয়ের মধ্যে এইচআইভি লেখলে এইচআইভি শুরুতে কি হয়? এইচআইভি শুরুতে কি আছে? হাই আছে না? আবার দেখেন এই এইচ থেকে হচ্ছে হারপিস, এইচ থেকে কি হারপিস, তাহলে এখানে হারপিস আছে, পাইছেন হারপিস, এই যে হারপিস। আর এই যে আই থেকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তাহলে আই থেকে কি? আর এই হাই, হাই তো এইচআইভির মধ্যে কি আসি, আর করোনা থেকে করোনা ভাইরাস। তাহলে আবরণ থাকে কোন কোন ভাইরাসে, কি দিয়ে মনে রাখবেন? হাই করোনা, ঠিক আছে? অপশন দেখলে তখন এই শর্টকাট টেকনিকগুলো কাজে লাগবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এনজাইম। ভাইরাসে সাধারণত এনজাইম থাকে না, কিন্তু কিছু ভাইরাসে এনজাইম থাকে। ব্যাকটেরিওফাজে কি থাকে? লাইসোজাইম। ইনফ্লুয়েঞ্জাতে নিউরামিনিডেস, এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এটা লাগবে। ক্লাস শুরু হচ্ছে 5টায়, মানে 5:58 লেকচার শুরু হচ্ছে। ভাইরাসের এনজাইম ব্যাকটেরিওফাজে কি থাকে? লাইসোজাইম। কি থাকে? লাইসোজাইম। তারপর আমাদের ইনফ্লুয়েঞ্জাতে কি থাকে? নিউরামিনিডেস, নিউরামিনিডেস। তারপর আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এইচআইভিতে থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, ঠিক আছে? এটা মনে রাখতে হলে আপনাদেরকে একটা বেসিক জিনিস এখানে মনে রাখতে হবে, আমি বলে দিতেছি। সেটাকে বলা হয় রিট্রোভাইরাস। কি বলা হয়? অনেকে এটাকে রিট্রোভাইরাস বলে বা রেট্রোভাইরাস বলে। আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইলে, আপনার নাম নাকি? হ্যাঁ, লাসাত্তা না লাসাক্তা? তাসমিম বললেই হবে। আচ্ছা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে তাকে কি বলি? আপনি বলেন তো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইলে কোন প্রক্রিয়া বলে? জিদনি বলেন তো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? প্রশ্নের উত্তর তো প্রশ্ন হয় না, প্রশ্নের উত্তর উত্তর হয়। আপনি যদি আমার যেখানে রেপ্লিকেশন, তাহলে আমি কেমনে বলবো? আপনি তো পারবেন না? হ্যাঁ, তা আপনার জিজ্ঞাসা আর কি হবে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা আমি বুঝাই বলি। যদি ভাইরাসের মধ্যে কি থাকতে পারে? ডিএনএ বা, তাহলে ধরুন একটা ডিএনএ ভাইরাস, সে যদি আরএনএ ভাইরাসে কনভার্ট হইতে হয়, তাহলে সে কোন প্রক্রিয়া অবলম্বন করবে? কিন্তু যদি একটা আরএনএ ভাইরাস ডিএনএ হয়ে যায়, তাহলে প্রক্রিয়াটা কি হয়ে গেল? রিভার্স হয়ে গেল। কি হয়ে গেল? রিভার্স। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি হবে? রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামে এজ লাগাই দিলে কি হয়ে যায়? এনজাইম। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন যুগ এজ, ট্রান্সক্রিপশন যুগ এজ, আনসার কি হবে? ট্রান্সক্রিপ্টেস।
তাহলে এনজাইমের নাম কি হবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তাহলে রেট্রোভাইরাস হচ্ছে ওই সব ভাইরাস যেখানে আরএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে তাকে কি বলি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ হইলে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে কোন এনজাইম লাগে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তাহলে এরা হচ্ছে মেইনলি এইচআইভি ভাইরাস। কি ভাইরাস? যেটা দিয়ে কি রোগ হয়? এইডস রোগ হয়। এরা হচ্ছে সেই কোভিড করোনা ভাইরাস। কি ভাইরাস? তাহলে করোনা, এইচআইভি এরা কোন ধরনের ভাইরাস? কারণ এখানে কি হয়? আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। বুঝছেন না কি বুঝেন নাই? এবং এখানে কোন এনজাইম কাজে লাগে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এবং এদেরকে সাধারণ টেস্ট দিয়ে ধরা যায় না, আসলে এদের জন্য একটা স্পেশাল টেস্ট করতে হয়। সেই টেস্টের নাম হচ্ছে পিসিআর টেস্ট। কি টেস্ট? পিসিআর এর পুনরূপ হচ্ছে পি থেকে পলিমারেজ, পি থেকে কি, সি থেকে হচ্ছে চেইন, সি থেকে চেইন, আর আর থেকে হচ্ছে রিঅ্যাকশন, আর থেকে স্লাইডটা একটু গোছায় লেখা দরকার ছিল, তাহলে অনেকে আরো বুঝতে পারতো স্লাইড দেখে। বুঝছেন নাকি বুঝেন নাই? এখন এই যে এটা সিকিউ আসবে, উদ্দীপকটা লেখেন খাতায়। বাজে কয়টা? জানুয়ারি মাস যারা পড়া কন্টিনিউ করবেন, আজকে একটা প্রাইভেট গ্রুপ খুলবেন ফেসবুকে, সবাই এখানে হয়ে যাবেন। আমরা ক্লাসগুলো এখানে লাইভে নিব, ফেসবুক লাইভে। তারপরে আমাদের যারা এডিটর আছেন, মারুফ, আল্লামিয়া, ফেসবুক ভিডিও ডাউনলোড দিলে কোয়ালিটি কি একদম খারাপ হয়ে যাবে? খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক যাদের দিবে তাদের করতে পারবে। না, আমরা এখান থেকে আবার বিভিন্ন কন্টেন্ট বানাবো, তো শর্টস বানাবো, রিলস বানাবো, ঠিক আছে? এই কারণে টিকটকে আপলোড দিব। হ্যাঁ, জাফরুল দাঁড়ান, বলেন উ কি আর পি কি? তাহলে কোনটা আদিকোষী? আজকে তো পড়াইছি আমরা, তাই না? খাতা দেখে বের করেন, খাতা দেখা যাবে না। কোনটা অকোষীয়, কোনটা আদিকোষীয়? আজকের ক্লাসে তো পড়াইছি। তাসমিম, কোনটা অকোষীয়? ভাইরাস। ও তো বলতে পারছে, আপনার তো বলা উচিত ছিল। এখন বলতে পারবো না, বলতে বললে আমি কেন পারবো? আপনি তো বাসার মানে হচ্ছে মা চাষিদের মতো বলতেছেন, অমুকের ছেলে এটা করছে তো আমার করতে হবে নাকি? অকোষীয় কে? আদিকোষীয়? তাহলে ভাইরাস কি? এটা কোনো কি না, আকার আমরা দেখবো ভাইরাসের আকার কেমন। ধরেন এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভাইরাসের আকার, এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে এটা হচ্ছে একটা ভাইরাস। বুঝছেন কেমন আকার? তাহলে উ এর গঠনের মধ্যে কার গঠন লিখবেন জাফরুল? ভাইরাসের গঠন। তো ভাইরাসের গঠন কি শিখলেন বলেন তো, কয়টা পয়েন্ট লিখবেন? খাতায় লেখেন নাই কিছু? খাতা দেখি। হ্যাঁ লেখছেন তো, বলেন কি লিখবেন? এগুলো তো লিখবেন, বলেন। বলেন কি কি পয়েন্ট করেন। প্রথম পয়েন্ট কি লিখবেন?
প্রথম পয়েন্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের গঠনে বস্তু থাকে কয়টা? কি কি? এই না বলেন, ভাইরাসের গঠনের মধ্যে কয়টা বস্তু থাকে? দুইটা। কি কি? আর হ্যাঁ, প্রোটিন। তাহলে প্রথম পয়েন্ট কি? পরে কি লিখবেন? ব্যাখ্যার মধ্যে কি লিখবেন? আমি কিন্তু দেখেন এই যে একটা খাতা, ইমাজিন করেন আমি দেখতেছি এটা একটা খাতা, সৃজনশীল লিখতেছেন। 1 নং প্রশ্নের উত্তর গ। উদ্দীপকের উ হলো ভাইরাস, নিচে ভাইরাসের গঠন বর্ণনা করা হলো। ভাইরাসের গাঠনিক বস্তু হিসেবে কয়টা বস্তু থাকে? দুইটা। এক কি? 2। তাহলে 1 নম্বর কি? নিউক্লিক অ্যাসিড। পরে এভাবে কি দিবেন? এটা কি বলে? কোলন বলে। আচ্ছা, তারপরে কি লিখবেন? নিউক্লিক অ্যাসিড কই থাকে? আমি কি আপনারে টর্চার করতেছি? বলেন নিউক্লিক অ্যাসিড কই থাকে? কেন্দ্রে থাকে। তো পরে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? তো লিখবেন না? বলেন। হ্যাঁ, তারপর কি লিখছেন বলেন। আর আমি কি আপনার মাইয়ার সামনে না দাঁড় করাই দিছি যে ওই ভদ্রমহিলার বিয়ে করা আমার পছন্দ হয়েছে কিনা বলেন? হ্যাঁ, আপনি অসুস্থ আজকে? জোরে বলেন। যদি ডিএনএ থাকে তাহলে, আর যদি আরএনএ থাকে। আচ্ছা, পরে 2 নম্বর পয়েন্ট প্রোটিন। প্রোটিনের আরেক নাম কি? ক্যাপসিড। ক্যাপসিডের ক্ষুদ্র ক্ষুদ্র এককের নাম? ক্লাসের মধ্যে তো পড়া মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি একটা জিনিস এটা বলতে পারি, যারা আমার ক্লাসে মনোযোগ দেয় তাদের ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ হয়ে যায়। বাসায় গিয়ে আরেকবার পড়লে তো এরা অন্য করে পড়াইতে পারার কথা। এই মাহাবি কানের নিচে একটা চট দিয়ে চেহারার মানচিত্র চেঞ্জ করে ফেলবো সাইড টক করলে আরেকবার। আর সিয়াম তো ছুপাম রুস্তমের মতো হচ্ছে, সে মুখ লুকায় ফেলছে, আমার দেখে নাই। বসেন। তাহলে এই ছবি ডাকতে পারবেন না? আর এই যে এইসব লিখতে পারবেন না? খুব কঠিন নাকি? আপনাদের দেখে মনে হয়েছে আপনাদেরকে আযাব দেওয়া হয়েছে।